হ্যালো এইচএসসি 2025 ব্যাচ মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে ম্যানেজমেন্ট প্রথম পত্রের যে এমসিকিউ ম্যারাথন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা এমসিকিউর যে ম্যারাথন মানে প্রত্যেকটা অধ্যায়ের যে টপ যে এমসিকিউগুলো আছে ওইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমার বিশ্বাস এই ক্লাস থেকে আপনারা অনেক উপকৃত হবেন এবং এর থেকে আপনাদের অনেক অংশেই কি কমন আপনারা পরীক্ষায় পাবেন। ঠিক আছে, তো ক্লাসটা আমরা প্রথম দিয়ে শুরু করি। আসেন, প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা। দেখেন, প্রথমে আছে কি বিজনেস। বিজনেস শব্দটি নিচের কোন ভাষা থেকে এসেছে? ঠিক আছে, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। আর এরকম একটা প্রশ্ন আপনাদের কি পরীক্ষায় আসবে। ঠিক আছে, এরকম একটা প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসবে। তাহলে কি বিজনেস শব্দটি নিচের কোন ভাষা থেকে এসেছে? বিজনেস এটা কি একটা ইংরেজি শব্দ, এটা কি একটা ইংরেজি শব্দ, সেহেতু এটি কি আমাদের ইংরেজি ভাষা থেকে এসেছে। এরপরে আসি ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য। ঠিক আছে, সরি, আচ্ছা, ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য। দেখেন, ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কি আমাদের মুনাফা অর্জন করা। আর ব্যবসায়ের যে দীর্ঘমেয়াদী উদ্দেশ্য, ব্যবসায়ের কি দীর্ঘমেয়াদী উদ্দেশ্য, একটা ব্যবসায়ের যখন একটা ব্যবসায় আমরা দীর্ঘদিন ধরে ব্যবসায় প্রতিষ্ঠানটাকে পরিচালনা করব, তখন কি এই ব্যবসায়ের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য হবে সম্পদ সর্বাধিকরণ করা। কি হবে? সম্পদ সর্বাধিকরণ। আচ্ছা, তাহলে আমাদের ব্যবসার মুখ্য উদ্দেশ্য কি মুনাফা অর্জন করা এবং কি দীর্ঘমেয়াদী উদ্দেশ্য যেটা সম্পদ সর্বাধিকরণ করা। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখি, নিচের কোনটি পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী? দেখেন, পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী, আমাদের কি পণ্যটা কি বিনিময় করা হবে, এটার জন্য কার্যাবলী। যে পণ্য বিনিময়টা কি আগে সেটা বুঝি। যে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করাকে কি বলা হয়? পণ্য বিনিময় করা হয়। কারণ আমি একটা পণ্যের বদলে, আমি একটা অর্থের বদলে একটা পণ্য পাচ্ছি, এটা যে একটা বিনিময় হচ্ছে। এই সহায়ক কার্যাবলী নিচের কোনটি করে? গুদামজাতকরণ। এরপরে দেখি ব্যবসায়িক সহায়ক কার্য। ব্যবসায়ের সহায়ক কার্য, আমরা একটা ব্যবসায় পরিচালনা যখন শুরু করব, ব্যবসায় পরিচালনা শুরু করতে আমাদের সাহায্য করবে কে? ঠিক আছে, উৎপাদন। উৎপাদন কি আমাদের সাহায্য করে কোনো অংশে? কখনোই না। তাইলে উৎপাদন হচ্ছে না। ক্রয় বিক্রয়, পণ্যটা উৎপাদন করার পরেই তো আমরা পণ্যটা ক্রয় বিক্রয় করব, তাইলে এটা আমার কোনো ক্ষেত্রে কি সাহায্যের ক্ষেত্রে আসে না। এরপরে দেখেন আমদানি রপ্তানি, এইটাও কি আমদানি রপ্তানি, আমরা পণ্য দ্রব্য উৎপাদন করার পরে পণ্যটাকে আমদানি এবং রপ্তানিতে যাবে, কিন্তু এটাও কি আমাদের সহায়ক হিসাবে কাজ করে না। আমাদের সহায়ক হিসাবে কাজ করে কি বিজ্ঞাপন। দেখেন, পণ্য বিজ্ঞাপনের ফলে কি আমাদের ব্যবসায়ের প্রসার বাড়ে, ব্যবসায়ের যে পণ্যটা আমরা উৎপাদন করব ওইটার বিক্রয় বাড়ে। তাইলে কি আমাদের সহায়ক হিসাবে কাজ করে কোনটি? বিজ্ঞাপন। সঠিক উত্তর বিজ্ঞাপন। এরপরে আসি, দেখেন ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য, সরি এইটা একটু এই জায়গায় চলে গেছে, শেষ করলাম। আচ্ছা, দেখেন মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ও সেবা ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজকে কি বলা হয়? আমাদের দেখেন মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য দ্রব্য ও সেবা সংক্রান্ত যে কার্যাবলী, এগুলোকে আমাদের কি বলা হয়? পণ্য কি বলা হয়? ব্যবসায়। দেখেন প্রথমে বলা আছে কি ব্যবসায়, এরপরে আছে কি বাণিজ্য, এরপরে দেখেন কি প্রত্যক্ষ সেবা, এরপরে কি আছে পণ্য বিনিময়। আমাদের এই অপশনটা দেখলে কি মনে হচ্ছে? সবগুলোই কি সঠিক। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আরেকবার প্রশ্নটা পড়ি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ও সেবা বিক্রয় সংক্রান্ত কাজকে কি বলা হয়? পণ্য বিনিময়। এরপরে আসি সাবান তৈরি কোন জাতীয় শিল্পের অন্তর্গত? সাবান তৈরি এটা আমাদের কি কোন জাতীয় শিল্প? এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখেন কত বোর্ডে আসছে, যশোর বোর্ড 21, কুমিল্লা 16, চট্টগ্রাম 23, আপনাদেরও কি এরকম একটা প্রশ্ন আসবে। ঠিক আছে, তো সাবান তৈরি কোন জাতীয় শিল্পের অন্তর্ভুক্ত? এটা কি যৌগিক শিল্প।
আপনারা এই যে শিল্পের প্রকারভেদটা আছে, এই শিল্পের প্রকারভেদটা কিন্তু একটু ভালোভাবে পড়বেন, কারণ কি এই শিল্পের প্রকারভেদ দিয়ে কিন্তু আপনাদের অনেক এমসিকিউ পাবেন, ঠিক আছে। ওইটা কিন্তু এমসিকিউর কারখানা বলা হয়, ঠিক আছে। এরপরে দেখেন শিল্প কি সৃষ্টি করে। শিল্প কি সৃষ্টি করে? শিল্প আমাদের উপযোগ সৃষ্টি করে। কি সৃষ্টি করে? উপযোগ সৃষ্টি করে। এখন প্রশ্ন হচ্ছে শিল্প আমাদের কি উপযোগ সৃষ্টি করে? শিল্প আমাদের কি রূপগত উপযোগ সৃষ্টি করে। রূপগত কি উপযোগ সৃষ্টি করে। আচ্ছা, এরপরে আমরা দেখি নিচের কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্গত। আচ্ছা, আমরা শিল্পকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম, একটা কি প্রাথমিক শিল্প আর একটা কি মাধ্যমিক শিল্প, ঠিক আছে। তাহলে এর ভিতরে আমাদের বলছে কি প্রাথমিক শিল্প। দেখেন প্রাথমিক শিল্পের ভিতরে এই যে যৌগিক শিল্প, নির্মাণ শিল্প, সংযোজন, এটা আমাদের কি সংযোজন শিল্প। তাহলে আমাদের প্রশ্নে বলা আছে কি প্রাথমিক শিল্পের অন্তর্গত কোনটি? তাহলে কি এটা প্রজনন শিল্প। এই শিল্প দিয়ে কিন্তু বারবার বলতেছি, এই শিল্প দিয়ে কিন্তু আপনাদের প্রশ্ন হবে এমসিকিউতে, এর বাইরে দিয়ে কিন্তু প্রশ্ন আসবে না। শিল্প দিয়ে আপনারা বেশি এমসিকিউ পাবেন। এরপরে দেখেন পরিবহন বাণিজ্যের কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে। তার মানে কি আমাদের কোন ধরনের বাধাটা দূর করতেছে। দেখেন আমাদের যে এই ঝুঁকিগত বাধা আমাদের দূর করে কে? বিমার ফলে আমাদের কি ঝুঁকিগত বাধা দূর হয়। এরপরে দেখেন স্থানগত, এক স্থান থেকে অন্য স্থানে পণ্যদ্রব্য যখন আমরা পাঠাই তখন কি আমাদের পরিবহন কাজে লাগে, কি পরিবহন। এরপরে আসি অর্থগত বাধা আমাদের কে দূর করে? ব্যাংক থেকে আমরা অর্থগত বাধা সমাধান পাই। এরপরে আছে সময়গত, একটা সময় যখন আমরা একটা পণ্যদ্রব্য একটা জায়গায় রেখে ওই পণ্যদ্রব্যটা কিছুদিন পরে বিক্রয় করি, তাইলে আমাদের কি হবে? এটা সময়গত উপযোগ। তাহলে সময়গত কি করে? গুদামজাতকরণ। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্নে বলা আছে কি পরিবহন বাণিজ্যের কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে। তাহলে প্রতিবহন আমাদের আছে কি বলা আছে? পরিবহন, এটা আমাদের কি স্থানগত বাধা দূর করে। কি বাধা দূর করে? স্থানগত। এরপরে আসি ব্যবসায়ের প্রাথমিক এবং কি মৌলিক কাজ কি। ঠিক আছে, একটা ব্যবসায় প্রতিষ্ঠানের প্রাথমিক এবং আমাদের মৌলিক কাজটা কি হবে আমরা একটু দেখি। প্রথমে আমাদের অপশনে আছে কি পণ্য, প্রথমে বলা আছে ক্রয় বিক্রয়, দ্বিতীয় আছে কি উৎপাদন, এরপরে বলা আছে কি অর্থ সংস্থান, এরপরে আছে ঝুঁকি গ্রহণ। এখন একটা ব্যবসায়ের প্রথম কাজ কি হবে? অবশ্যই পণ্যটা উৎপাদন করা হবে। তাইলে আমাদের সঠিক উত্তর কি হবে? পণ্য উৎপাদন। এরপরে আমরা আসি দ্বিতীয় অধ্যায়। দেখেন দ্বিতীয় অধ্যায় কি জনসংখ্যা কোন পরিবেশের উপাদান। এই যে আপনাদের দ্বিতীয় অধ্যায় ব্যবসায়িক পরিবেশ, এই ব্যবসায়িক পরিবেশের যে পরিবেশ 6টা পরিবেশ আপনাদের আছে, সামাজিক, রাজনৈতিক, তারপর হচ্ছে আইনগত, প্রযুক্তিগত, এই যে আপনাদের পরিবেশগুলো আছে এই পরিবেশগুলো দিয়ে কিন্তু আপনারা অনেক এমসিকিউ পাবেন। কি অনেক এমসিকিউ পাবেন এবং এইখান দিয়ে আপনাদের কিন্তু সৃজনশীল প্রশ্ন আসবে। ঠিক আছে, যেটা আমরা গত ক্লাসে আমরা আগের ক্লাসে শেষ করছি। তাইলে আমরা এখন আসি যে জনসংখ্যা কোন পরিবেশের উপাদান। দেখেন প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশটা কি? যে পরিবেশে আপনার হচ্ছে থাকবে কি যে নদ নদী, গাছপালা, এই যে প্রাকৃতিক যেসব জিনিস নিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশ। এরপরে সামাজিক পরিবেশ, সামাজিক পরিবেশের ভিতরে কি কি আসে? যেমন স্কুল কলেজ শিক্ষা, তারপরে হচ্ছে বৈচিত্র্য, এগুলো কি আমাদের সামাজিক পরিবেশ। এরপর অর্থনৈতিক, অর্থ সংক্রান্ত যতগুলো থাকবে সেগুলো কি আমাদের অর্থনৈতিক। এরপর আছে রাজনৈতিক, সরকার যে আইন শৃঙ্খলাটা আমাদের জন্য প্রণয়ন করবে, এটা হচ্ছে আমাদের কি রাজনৈতিক পরিবেশ। কিন্তু আমাদের প্রশ্নে কি বলা আছে? জনসংখ্যা, এটা আমরা কোন পরিবেশ? সামাজিক পরিবেশ। এরপরে দেখেন আইন শৃঙ্খলা, এখানে কি বলা আছে একটু ভালোভাবে খেয়াল করবেন, কারণ এগুলো কি একটা প্যাচ লাগানো একটা কিছু এমসিকিউ থাকে, সেই এমসিকিউর ভিতরে এই এমসিকিউ গুলো আছে। দেখেন এগুলো অনেক বোর্ডে আসছে, আর এরকম প্যাচ লাগানো এমসিকিউ আপনাদেরও কি থাকবে। তো দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পরিবেশের উপাদান। এখন একটা আইন শৃঙ্খলা এটা কি? এটা তো আর আমি আপনি অথবা অন্য কেউ এটা প্রণয়ন করতে পারে না, এটা প্রণয়ন করে কি সরকার। কে করে? সরকার। তাইলে আইন শৃঙ্খলা সরকার, আর সরকার যদি থাকে তখন কি পরিবেশ হবে? অবশ্যই কি রাজনৈতিক পরিবেশ আসবে। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? রাজনৈতিক
পরিবেশ। এরপরে দেখি মানব সম্পদ কোন পরিবেশের উপাদান। দেখেন এই জায়গায় বলা হচ্ছে কি মানব এবং কি সম্পদ। আচ্ছা, যখনই সম্পদ আসবে, ঠিক আছে, যখনই সম্পদ আসবে একটা অর্থের আনাগোনা হবে, তাই তো? তাহলে কি যখনই অর্থ বিষয়ক কিছু আসবে, অর্থ বিষয়ক কিছু আসলেই সেটা আমাদের কি, এটা আমাদের অর্থনৈতিক পরিবেশ হবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে অপশনে আছে গ অর্থনৈতিক পরিবেশ। দেখেন সঠিক উত্তর অর্থনৈতিক পরিবেশ। আচ্ছা, এরপরে দেখি সরকারের শিক্ষানীতি। সরকারের শিক্ষানীতি কোন পরিবেশের উপাদান? দেখেন সরকারের শিক্ষানীতি, ঠিক আছে, এই শিক্ষানীতিটা কে প্রণয়ন করতেছে? সরকার। তাহলে যখনই সরকার আসবে তখনই কি রাজনৈতিক পরিবেশ আমরা ওই জায়গায় নিয়ে আসবো। কারণ কি সরকারের যেটা সেটা টোটালি ওইটা আমরা কিসের ভিতরে যাই? রাজনৈতিক পরিবেশের ভিতরে যাই। তাহলে আমাদের সঠিক উত্তর কি রাজনৈতিক পরিবেশ। এরপরে দেখেন একটি দেশের অর্থনৈতিক পরিবেশের উপাদান হলো, ঠিক আছে, একটি দেশের অর্থনৈতিক পরিবেশের উপাদান কি কি? আমরা অপশনগুলো আগে একটু দেখি। প্রাকৃতিক সম্পদ, আমাদের কিন্তু প্রশ্নে বলে দিয়েছে কি অর্থনৈতিক পরিবেশ, এইটা আগে একটু মাথায় রাখতে হবে যে অর্থনৈতিক পরিবেশের কথা বলা আছে, কিন্তু অপশনে আমার আছে কি প্রাকৃতিক সম্পদ। তাইলে কি প্রাকৃতিক সম্পদ অর্থনৈতিক পরিবেশের ভিতরে আসবে? কখনোই আসবে না। এরপরে দেখেন দক্ষ মানব সম্পদ, কি দক্ষ মানব সম্পদ, যখনই বলা আছে সম্পদ তখন কি এটা অর্থনৈতিক পরিবেশ। এরপরে দেখেন মূলধন এবং বিনিয়োগ, এটাও কি অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত। তাহলে আমাদের সঠিক উত্তর 2 ও 3। আচ্ছা, এরপর একটা আসি, প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী উপাদান নিচের কোনটি? দেখেন বলা আছে একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী উপাদান নিচের কোনটি? একটি প্রতিষ্ঠানের জন্য যে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করবে, তাহলে কে দেখা যাচ্ছে প্রথমে কি আছে মালিক, এরপর আছে ক্রেতা, শ্রমিক, কর্মী এবং কি সরবরাহকারী। তাহলে একজন প্রতিষ্ঠানের অবশ্যই গুরুত্বপূর্ণ কে থাকবে? সে প্রতিষ্ঠানের মালিক থাকবে। তাহলে কি আমাদের সঠিক উত্তর মালিক। এরপরে আসি চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা শিল্পের কারণে পরিবেশের কোন উপাদান প্রত্যক্ষভাবে দূষিত হচ্ছে? ভালোভাবে বোঝেন যে চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা শিল্পের কোন পরিবেশের উপর প্রভাব বিস্তার করতেছে, তাই তো? তাহলে সীতাকুণ্ড এটা কি আমাদের আইনগত পরিবেশ? দেখেন প্রথমে বলা আছে কি আইনগত পরিবেশ, এটা না, কারণ কি এটা কখনো সরকার দ্বারা পরিচালিত হচ্ছে না। এরপরে অর্থনৈতিক, এখানে কি কোনো অর্থের কোনো আনাগোনা হচ্ছে না, সেহেতু অর্থনৈতিক হবে না। প্রযুক্তিগত, এইটাও না, কারণ কি এখানে কোনো প্রযুক্তিরই ব্যবহার হচ্ছে না। তাহলে কি আমাদের প্রাকৃতিক পরিবেশ। দেখেন একটা জাহাজ যখনই ভেঙে পড়বে তখন কি সে সীতাকুণ্ডে একটা প্রাকৃতিক নিদর্শন আমরা জানি, এইটার উপরে যখনই প্রভাব করবে তখন কি আমাদের প্রাকৃতিক পরিবেশের উপর ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কি প্রাকৃতিক পরিবেশ। আচ্ছা, এরপরে আসি আমরা তৃতীয় অধ্যায়, এক মালিকানা ব্যবসায়। দেখেন কোনো ব্যবসায় শুরু পরিচালনা করতে যে দলিলগুলো প্রয়োজন হয়, এখানে বলা হয়নি যে এক মালিকানা ব্যবসায় অথবা কি অংশীদারি ব্যবসায় অথবা যৌথ মালিকানা ব্যবসায়, এই ধরনের কোনো ব্যবসায়ের কথা এরা বলে দেয়নি। এরা ডাইরেক্ট বলছে কি কোনো ধরনের ব্যবসায় শুরু ও পরিচালনা করতে যে দলিলগুলো ব্যবহার করা হয়, আয় কার্ড সনদ ব্যবহার করা হয়, ভ্যাট লাইসেন্স এটাও ব্যবহার করা হয়, এবার কি ট্রেড লাইসেন্স এটাও ব্যবহার করা হয়। তার মানে কি আমাদের যদি কোনো ব্যবসায় শুরু করতে যাই তাহলে আমাদের এগুলো প্রয়োজন হয়, কিন্তু এখানে বলে দেয়নি যে এটা এক মালিকানা ব্যবসায় হবে, যৌথ মূলধনী ব্যবসায় হবে, এরকম বলা নেই। এখানে বলাই আছে যে কি ব্যবসায়, তাহলে কি আমাদের উত্তর সবগুলোই হবে। এরপরে দেখেন এক মালিকানা ব্যবসায়ের মূলধন সরবরাহকারীকে কি বলা হয়?
অথবা একজন এক মালিকানা ব্যবসায়ের মূলধন সরবরাহকারী কে? যিনি এক মালিকানা ব্যবসায়ের মালিক থাকবেন তিনিই তো মূলধন সরবরাহ করবেন এবং তিনি ঝুঁকিও তার ভিতরে ঝুঁকিও বন্টন করা হবে। সেহেতু কি আমাদের এক মালিকানা ব্যবসায়ের মূলধন সরবরাহকারী কে? মালিক নিজেই, মালিক নিজেই। আচ্ছা, এরপরে আসি, কোন ব্যবসায়ের আয়কর মূলত মালিককে পরিশোধ করতে হয়? এখন যে ব্যবসায়ের মালিক একজন থাকবে এবং কি সেই একজনই সকল ধরনের দায় বহন করতেছে এবং তিনি মূলধন যোগান দিচ্ছে, তাইলে কি তার আয়করও কি তার নিজেরই দেওয়া লাগতেছে, তাহলে এখানে এক মালিকানা ব্যবসায়। আপনাদের এই বইয়ের সবথেকে সহজ একটা অধ্যায়, এই অধ্যায় দিয়ে একটা সৃজনশীল প্রশ্ন পাবেন এবং এই অধ্যায় দিয়ে অনেক সহজ সহজ আপনারা এমসিকিউও পাবেন। ঠিক আছে, তো এই অধ্যায়টা একটু ভালোভাবে দেখে যান। টোটাল 15 মার্ক এই জায়গা দিয়ে আপনারা পাবেন। ঠিক আছে, 15 মার্ক। দেখেন বলা আছে কোন ব্যবসায়ের মালিকানা ব্যবস্থাপনা অবিচ্ছেদ্য। ঠিক আছে, কোন ব্যবসায়ের মালিকানা ও ব্যবস্থাপনা অবিচ্ছেদ্য। ঠিক আছে, মালিকানাও যে থাকবে ব্যবস্থাপনাও কি সেই একই। তাহলে কোন কোম্পানি? প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রথমে আছে, তাহলে এটা না। পাবলিক লিমিটেড কোম্পানি এটাও না, কারণ এটাই কি একের অধিক আছে জনবল নিয়ে গঠিত করা হয়। এক মালিকানা ব্যবসায় একজনই আছে, এজন্য কি এক মালিকানা ব্যবসায় আমাদের এটার সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আসি, নিচের কোন ব্যবসায়টি দায়িত্বের দিক থেকে সব থেকে ঝুঁকিপূর্ণ? আচ্ছা দেখেন, দায়িত্বের দিক থেকে বলা আছে যদি কোনো অংশীদারি ব্যবসায় থাকতো তাহলে অংশীদারি ব্যবসায়ের অংশীদার থাকতো অনেকজন, তাহলে ঝুঁকিটাও সবার মাঝখানে ভাগ করে দেওয়া যেত। কিন্তু এখানে বলা আছে কি কোন ব্যবসায়ের দায়িত্বের দিক থেকে সব থেকে ঝুঁকিপূর্ণ। যেহেতু মালিক একজন সেহেতু কি ঝুঁকিটা আমাদের সে একজনকেই নিতে হচ্ছে, সেজন্য এই এক মালিকানা ব্যবসায় সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ। এরপরে দেখি এক মালিকানা ব্যবসায়ের দায় নিচের কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, যে এক মালিকানা ব্যবসায়ের দায় কেমন অথবা কোনটি অথবা কি। ঠিক আছে, এক মালিকানা ব্যবসায়ের দায় কি? অসীম। এক মালিকানা ব্যবসায়ের দায় কি? অসীম। এটা কিন্তু আপনাদের খ দাগের জন্য ইম্পর্টেন্ট, যে এক মালিকানা ব্যবসায়ের দায় অসীম কেন, ব্যাখ্যা করো। ঠিক আছে, এরপরে দেখেন কোন সংগঠনটি দ্রুততম সময়ে সিদ্ধান্ত নিতে পারে। ঠিক আছে, প্রথমে বলা আছে এক মালিকানা ব্যবসায়। প্রথমে সমবায়তে আসি। দেখেন সমবায় সমিতিটা কি? সমবায় সমিতি একজন না, সর্বনিম্ন থাকে 20 জন এবং সর্বোচ্চ কি আনলিমিটেড, এটার কোনো নির্দিষ্ট জনসংখ্যা নাই। ঠিক আছে, তো সবার কাছ থেকে ডিসিশন নেওয়া লাগবে, সিদ্ধান্ত নেওয়া লাগবে, এটা হচ্ছে কঠিন কাজ। এরপরে কোম্পানি আইন, পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, এটাও অনেক ঝামেলার জিনিস, এটাও কি সিদ্ধান্ত নিতে ঝামেলা হয়। এরপরে অংশীদারি কি একের অধিক জনবল নিয়ে, এটাও আমাদের ডিসিশন নিতে অনেক দেরি হয়। তাহলে বলা আছে কোন সংগঠনটি দ্রুততম সময়ে সিদ্ধান্ত নেওয়া যায়? অবশ্যই এক মালিকানা ব্যবসায়ী, কারণ মালিক একজন, সে যখন তখনই সিদ্ধান্তটা নিতে পারতেছে। এরপরে দেখি কোন ব্যবসায়ের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় অতি উত্তম। দেখেন কোন ব্যবসায়ের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায়টি উত্তম। প্রথমে বলা আছে গণপরিবহন। এই গণপরিবহন কি কখনো কি একজন দ্বারা ব্যবসায় প্রতিষ্ঠান সৃষ্ট? কখনোই না, এর অনেকজন মিলে এই গণপরিবহনটা সৃষ্টি করা হয়। এরপরে দেখেন আবাসন, এটাও কখনো একজনের দ্বারা সম্ভব না। এরপরে বলা আছে চিকিৎসা, এটাও একজনের দ্বারা সম্ভব না। এরপরে বলা আছে রেস্টুরেন্ট। দেখেন এই রেস্টুরেন্ট জিনিসটা এটাকে আপনি নিজেই দিতে পারতেছেন। ঠিক আছে, তো একজনের দ্বারা রেস্টুরেন্ট ব্যবসায়টা পরিচালনা করা সম্ভব, সেহেতু আমাদের সঠিক উত্তর কি রেস্টুরেন্ট। এরপরে আসি, নিচের কোনটি প্রাচীনতম ও জনপ্রিয় ব্যবসায় সংগঠন? এই একটা প্রশ্ন আপনাদের আসবে পরীক্ষায়। ঠিক আছে, সহজ প্রশ্ন কিন্তু এই প্রশ্নই আসবে। ঠিক আছে, যে নিচের সব থেকে প্রাচীনতম এবং কি জনপ্রিয় সংগঠন হচ্ছে কি এক মালিকানা ব্যবসায় সংগঠন। আচ্ছা, এরপরে আসি। দেখেন 10 নম্বর প্রশ্ন, এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রের মধ্যে পড়ে নিচের কোনটি? দেখি প্রথমে বলা আছে আমাদের কি দরকার? এক মালিকানা ব্যবসায়। তাহলে আগে এক মালিকানা ব্যবসার জন্য উপযুক্ত ক্ষেত্রগুলো দেখি। এ জায়গায় বলা আছে হাসপাতাল। দেখেন হাসপাতাল জিনিসটা এটাও কিন্তু একজনের দ্বারা কখনোই কি পরিচালনা করা সম্ভব না, সেহেতু এটা হবে না। কুটির শিল্প, এইটা একজন তৈরি করতে পারে। ঠিক আছে,
কুটির শিল্পটা কি একা একাই কি পরিচালনা করা যায়। এরপর আছে মৌসুমী ফলের দোকান, দেখবেন যেমন আমের সময় আম বিক্রয় করে, তারপরে হচ্ছে কি আপনার এই যে মৌসুমী যে ফলগুলো হয়, লিচু বিক্রি করে, এগুলো কি আপনাদের মৌসুমী ফল, একটা মৌসুমী এই ফলগুলো হয়। তাহলে কি এইটাও কি একজন ব্যক্তির দ্বারা এই ব্যবসায় পরিচালনাটা করা কি সহজ হয়, এজন্য এটার উপযুক্ত। তাহলে আমাদের সঠিক উত্তর 2 ও 3। এরপরের অধ্যায় দেখি, চতুর্থ অধ্যায় অংশীদারি ব্যবসায়। দেখেন অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের মধ্যে সম্পর্ক কোনটি? দেখেন আমাদের অংশীদারি ব্যবসায়ের যে সংজ্ঞাটা, চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠে তাকে কি বলা হয়? অংশীদারি ব্যবসায়। তাহলে অংশীদারি ব্যবসায় আসলেই চোখ বুঝে চুক্তিপত্র, এইটা কি সঠিক উত্তর, এইটাই দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে আমাদের কি চুক্তির ভিত্তিতে অংশীদারি ব্যবসায় গঠন করা হয়, আর চুক্তির সাথে অংশীদারি ব্যবসায়ের সকল সম্পর্ক। কারণ অংশীদারি ব্যবসায়ের মুনাফা যখন আমরা বন্টন করি তখন কি চুক্তির মাধ্যমে বন্টন করি, আবার যখন হচ্ছে ঝুঁকিটা বন্টন করি তখন কি চুক্তির মাধ্যমে আমরা বন্টন করে থাকি। তাহলে কি আমাদের সঠিক উত্তর চুক্তিবদ্ধ। এরপরে দেখেন নিচের কোনটি দায়ের দিক থেকে সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ? ঠিক আছে, দায়ের দিক থেকে সবথেকে কি ঝুঁকিপূর্ণ কোনটি? আমাদের অংশীদারি ব্যবসায়। দেখেন যখন আমাদের দায়টা হবে কি এটা ঝুঁকিপূর্ণ, দেখেন আমরা এই জায়গায় আমাদের সদস্য থাকতেছে 1-এর অধিক, ঠিক আছে, আমাদের কি সদস্য থাকতেছে কি 1-এর অধিক। যখনই 1-এর অধিক সদস্য হবে তখন কি আমাদের ঝুঁকির পরিমাণটাও কি বাইরে যাবে, তখন কি এটা সব থেকে কি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে। তাইলে আমাদের সঠিক উত্তর কি অংশীদারি ব্যবসায়। এরপরে দেখি অংশীদারি ব্যবসায়ের আবশ্যকীয় বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, অংশীদারি ব্যবসায়ের যে বৈশিষ্ট্য কি কি। প্রথমে আসি একাধিক সদস্য। একজন অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা কত হয়? সর্বোচ্চ 2 জন, সর্বনিম্ন কতজন? 20 জন। তাইলে কি 1-এর অধিক হচ্ছে না, সেহেতু কি একাধিক সদস্য। চুক্তিবদ্ধ সম্পর্ক, অবশ্যই কি ব্যবসায়ের চুক্তি থাকবেই, ঠিক আছে। তো এরপরে দেখেন নিবন্ধন করা। অংশীদারি ব্যবসার নিবন্ধন কিন্তু বাধ্যতামূলক নয়, এটা কিন্তু আপনাদের কি ঘুমাই যায় যে অংশীদারি ব্যবসার কি আসলে কি নিবন্ধন বাধ্যতামূলক কি বাধ্যতামূলক না, কিন্তু অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়, সেহেতু কি নিবন্ধন এটা আমাদের কি আসবে না। তাহলে আমাদের সঠিক উত্তর 1 ও 2। এরপরে দেখি 1932 সালের অংশীদারি আইন। এই আইনের নামটা একটু মনে রাখবেন যে 1932 সালে অংশীদারি আইন, ঠিক আছে। আপনাদের এমসিকিউতে এমন আসবে যে অংশীদারি আইন কত সালের অংশীদারি আইন দ্বারা প্রচলন করা হয়, এটা কত সাল? 1932 সাল। এটা কিন্তু একটা ভারতীয় আইন, ঠিক আছে, এটাও কিন্তু একটা এমসিকিউ। এরপরে দেখেন আইনের কত ধারায় ঐচ্ছিক অংশীদার কি বলা আছে? ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়ের উল্লেখ আছে। কত ধারায় আছে? 7 ধারায়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখেন অনেক বোর্ডে আসছে, অনেক বোর্ডে এই 7 ধারায় কি হয় ওই ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়ের কথা বলা আছে 1932 সালের। তাহলে আমাদের সঠিক উত্তর কি 7 ধারা। এরপরে দেখি একটি অংশীদারি চুক্তি হতে পারে। প্রথমে যখন অংশীদারি ব্যবসায় শুরু করা হয়, অংশীদারি ব্যবসায় চুক্তি হয় কয় ভাগে? 3 ভাগে। একটা হচ্ছে মৌখিক, একটা লিখিত, আর একটা কি নিবন্ধিত। সর্বপ্রথম আমাদের হয় কি মৌখিক, এরপরে আসে লিখিত, এরপরে নিবন্ধিত। তাইলে আমাদের প্রথমে দেখি কি কি আছে। এই জায়গায় মৌখিকও আছে, লিখিত আছে, নিবন্ধিত। আচ্ছা দেখেন মৌখিকও আছে, লিখিত আছে, নিবন্ধিত আছে। তাহলে কি আমাদের সঠিক উত্তর 3টাই। আচ্ছা এরপরে আমরা দেখি অংশীদারি ব্যবসায়ের সদস্য হতে হলে কি কি হওয়া লাগবে। দেখেন অংশীদারি ব্যবসায়ের যখনই আমরা অংশীদারি ব্যবসায়টা পরিচালনা করব, তাহলে কি অংশীদারি ব্যবসায় দেখেন আমাদের কি শিক্ষিত হওয়ার প্রয়োজন আছে? অংশীদারি ব্যবসায় এমন কি কোনো নিয়ম আছে যে আপনাকে গ্রাজুয়েশন পাস করা লাগবে, অথবা কি আপনাকে এইচএসসি পাস করা লাগবে, আপনার এমন একটা ডিগ্রি থাকা লাগবে, না হলে কি আপনি ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবেন না? তাইলে কি আমাদের এমন কোনো বাধ্যবাধকতা নেই, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এই অংশীদারি ব্যবসায়টা কি পরিচালনা করতে পারে। তাহলে কি আমাদের শিক্ষিত হওয়ার প্রয়োজন পড়তেছে না, ঠিক আছে। এরপরে দেখেন সুস্থ মস্তিষ্ক, অবশ্যই সুস্থ মস্তিষ্ক আপনার হওয়া লাগবে। কোনো প্রকার পাগল এবং কি ভারসাম্যহীন ব্যক্তি অংশীদারি ব্যবসায়ের অংশীদার হইতে পারে না,
ঠিক আছে। এরপরে দেখি সাবালক। সাবালক বলতে আমরা কি বুঝি? 18 বছর, 18 বছরের বেশি যাদের বয়স তাদেরকে কি বলা হয়? সাবালক বলা হয়। তাহলে আমাদের সঠিক উত্তর কি 2 ও 3। তাহলে আমাদের সঠিক উত্তর কি 2 ও 3। আচ্ছা, এরপরে আমরা আসি শুধুমাত্র লিখিত বিজ্ঞপ্তি দ্বারা কোন অংশীদারি ব্যবসার বিলোপ সাধন করা হয়। দেখেন, শুধুমাত্র লিখিত বিজ্ঞপ্তি দ্বারা, ঠিক আছে। এই একটা জিনিস মনে রাখবেন যে ঐচ্ছিক অংশীদার এইটাই কি একমাত্র লিখিত বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন করতে পারে, ঠিক আছে। শুধুমাত্র একটা লিখিত দলিলের দ্বারাই কি একটা কোম্পানির বিলোপ সাধন সে করতে পারে। তাহলে কি ঐচ্ছিক অংশীদার। এই ঐচ্ছিক অংশীদার কাকে বলে এটা কিন্তু আপনাদের খ দাগের জন্য ইম্পর্টেন্ট। এরপরে দেখেন কোন কারণে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন ঘটতে পারে। দেখেন, অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন হয় কয় ভাগে? 5 ভাগে আমরা জানি, ঠিক আছে। 5 ভাগে 5টা ধারায় অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন করা হয়। আচ্ছা, এখানে দেখি কি কি আছে। প্রথমে বলা আছে অংশীদারদের মৃত্যু, আস্থার অভাব, মূলধন কমে গেলে, নিবন্ধিত না হলে। অংশীদারি ব্যবসার নিবন্ধনের প্রয়োজন পড়ে না, ঠিক আছে, এটা বাধ্যতামূলক না, তাহলে এটা আমাদের কোনোভাবে আসতেছে না। এরপরে দেখি মূলধন কমে গেলে, মূলধন কমে যাইতেই পারে, এটা ব্যবসায়ের সাথে কোনো সম্পর্ক নেই, এটা আছে বিলোপ সাধনের সাথে কোনোই সম্পর্ক নেই, তার মানে এইটা হবে না। আস্থার অভাব, আস্থাটা ভাঙে যাইতে পারে, আবার কি ওই আস্থাটা আবার কি গঠন করা যাইতে পারে, ঠিক আছে, তো এটাও আসতেছে না। কিন্তু অংশীদার যখন মৃত্যুবরণ করবে তখন কি আমাদের অংশীদারি ব্যবসার বিলোপ সাধন ঘটতে পারে। তাহলে আমাদের সঠিক উত্তর কি অংশীদারদের মৃত্যু। আচ্ছা, এরপরে দেখি 5ম অধ্যায় যৌথ মূলধনী, সব থেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। দেখেন বলা আছে বাংলাদেশে কোম্পানি আইন পাশ করা হয় কত সালে? কোম্পানি আইন, ঠিক আছে। যখন আমরা তাহলে আমাদের অংশীদারি আইন, যেটা অংশীদারি আইন, এটা কি 1935 সালে। আর হচ্ছে আমাদের কোম্পানি আইন এটা হচ্ছে আমাদের কি 1994 সালে। এই দুইটা একটু ভালোভাবে মনে রাখবেন, এই দুইটা থেকে একটা এমসিকিউ কিন্তু আপনারা অবশ্যই পাবেন, ঠিক আছে। এই দুইটা থেকে কি একটা এমসিকিউ অবশ্যই পাবেন। তাহলে আমাদের সঠিক উত্তর 1994 সাল। এরপরে দেখেন পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা কতজন? পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা কতজন? আমরা দেখি, আমরা জানি যে পাবলিক লিমিটেড ন্যূনতম কতজন? 2 জন, এবং কি সর্বোচ্চ কতজন? এটা আমরা সর্বোচ্চ 50 জন, এবং কি প্রাইভেট লিমিটেড ন্যূনতম 7 জন, এবং কি শেয়ার দ্বারা। এইখান দিয়ে আপনারা একটা সৃজনশীল বলতেছি, সরি, একটা এমসিকিউ আপনারা পাবেন, ঠিক আছে, এই পাবলিক লিমিটেড কোম্পানি এবং কি প্রাইভেট লিমিটেড কোম্পানি, ঠিক আছে। কতজন? 2 জন, 7 জন, 20 জন। তাহলে কি আমরা কি বলা আছে কি প্রাইভেট পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন কতজন? 2 জন, 7 জন না, 2 জন। এরপরে দেখি রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে কোন কোম্পানি গঠিত হয়? কোন কোম্পানি গঠিত হয়? দেখেন এখানে বলা আছে কি রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে নিচের কোনটি? এই জায়গায় বলা আছে সংঘবিধিবদ্ধ প্রথমটা, তারপরটা কি সনদ প্রাপ্ত, গ নম্বর বলা আছে হোল্ডিং কোম্পানি, এবং কি সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে কি আমাদের বলা আছে যখনই রাষ্ট্রপতি তখন কি এটা আছে সংবিধিবদ্ধ, ঠিক আছে, কারণ এটাই সবাই একসাথে কি এই ব্যবসায়টা পরিচালনা করতে পারবে, ঠিক আছে। তো সঠিক উত্তর সংবিধিবদ্ধ।
আচ্ছা, এরপরে আসি, কখন ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা করা হয়? দেখেন এখানে অপশন আছে কি দ্বাদশ শতাব্দীতে, ষোড়শ শতাব্দীতে, অষ্টাদশ শতাব্দীর শেষে এবং কি অষ্টাদশ শতাব্দীর প্রথমে। তাহলে কি আমাদের যে শিল্প বিপ্লবটা গঠন করা হয় এটা কি অষ্টাদশ শতাব্দীর শেষে এবং ঊনবিংশ শতাব্দীর প্রথমে। ঠিক আছে, যদি প্রশ্নে অষ্টাদশ শতাব্দীর শেষে না থেকে বলা থাকতো কি ঊনবিংশ শতাব্দীর প্রথমে, তাহলে কি আমাদের সঠিক উত্তর সেইটাই হইতো। ঠিক আছে, এই অপশনটা একটু ভালোভাবে মাথায় রাখবেন। ঠিক আছে, এই দুইটার ভিতরে একটা অপশন আপনারা প্রশ্নে পাবেন। এরপরে দেখি, কোম্পানির দৈনন্দিন কার্য পরিচালনার জন্য কোন দলিলের প্রয়োজন হয়? দেখেন বলা আছে কি দৈনন্দিন কার্য পরিচালনা, কি দৈনন্দিন মানে কি আমরা দিনের প্রতিদিন যে কার্যটা পরিচালনা করি, ঠিক আছে, সেটা আমাদের দৈনন্দিন কার্য পরিচালনা। এইটার জন্য কি আমাদের পরিমেল নিয়মাবলী। ঠিক আছে, এই পরিমেল নিয়মাবলী মানেটা কি আমাদের প্রতিদিন যে কার্য পরিচালনাটা করব এটা হচ্ছে আমাদের পরিমেল নিয়মাবলী। তাইলে কি এই দৈনন্দিনের সাথে পরিমেল নিয়মাবলীর সম্পর্ক, তাহলে আমাদের সঠিক উত্তর ক। এরপরে দেখি, যৌথ মূলধনী ব্যবসার মূল দলিল কোনটি অথবা কোম্পানি গঠনের মূল দলিল কোনটি অথবা পাবলিক লিমিটেড কোম্পানির মূল দলিল কোনটি? দেখেন প্রথমে বলা আছে কি বিবরণ পত্র, এরপরে বলা আছে নিবন্ধন পত্র, এরপরে পরিমেল নিয়মাবলী, আর কি বলা আছে স্মারকলিপি। তাহলে আমাদের এই জায়গায় প্রশ্নে কি আসছে যৌথ মূলধনী কোম্পানি। যখনই যৌথ মূলধনী কোম্পানি আসবে তখনই কি এদের মূল দলিল কি হবে স্মারকলিপি। আচ্ছা, কোম্পানির স্মারকলিপির ধারা কয়টি? ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আপনাদের এই যে স্মারকলিপির ধারা। ঠিক আছে, এই ধারা দিয়ে কিন্তু আপনাদের প্রশ্ন হবে। ঠিক আছে, ধারা কয়টি জানি আমরা? 6টি ধারা আছে। কয়টি ধারা? 6টি ধারা আছে। দেখেন 6টি ধারা কি কি আমাদের ধারা আছে? কয়টি? 6টি। আচ্ছা, 6টি ধারা আমরা কি কি জানি? দেখেন প্রথম ধারাটা কি আমাদের? প্রথম ধারাটা কি নামমাত্র ধারা। আচ্ছা, এরপরেরটা আমরা জানি অবস্থান ধারা, এরপরেরটা 3 নম্বর ধারাটা হচ্ছে কি উদ্দেশ্য ধারা, 4 নম্বরটা মূলধন ধারা, 5 নম্বরটা দায় ধারা, 6 নম্বরটা কি সম্মতি ধারা। তাহলে কি আমাদের কোম্পানির যে স্মারকলিপি এর ধারা আছে কয়টি? 6টি। এই 6টি হচ্ছে ধারা। এই 6টি ধারা কিন্তু সিরিয়াল ওয়াইজ আপনারা মনে রাখবেন। ঠিক আছে, এই ধারা কি আমরা আপনারা সিরিয়াল ওয়াইজ মনে রাখবেন। আচ্ছা, দেখেন বলা আছে কি প্রথমে নামমাত্র ধারা, তারপরে অবস্থান ধারা, তারপরে উদ্দেশ্য ধারা, মূলধন ধারা, দায় ধারা এবং সম্মতি ধারা। এই 6টি ধারা আমাদের আছে। সঠিক উত্তর দেখি 6টি। আচ্ছা, এরপরে দেখেন এই ধারা নিয়ে আপনাদের প্রশ্ন আসছে। দেখছেন ধারা নিয়েই কি আপনাদের প্রশ্ন আসছে। দেখেন কি বলা আছে, স্মারকলিপির 4র্থ ধারা নিচের কোনটি? 4র্থ ধারা। ঠিক আছে, স্মারকলিপির 4র্থ ধারা নিচের কোনটি? আমরা একটু আগেই দেখছি। দেখেন কই, এই যে 4র্থ ধারা, প্রথম ধারা নামমাত্র ধারা, দ্বিতীয় ধারা অবস্থান, তৃতীয় উদ্দেশ্য এবং কি 4র্থ আমাদের কি মূলধন ধারা। 4র্থ ধারাটা কি মূলধন ধারা। তাহলে আমাদের সঠিক উত্তর কি মূলধন ধারা। দেখিয়ে যায় মূলধন আছে কি? মূলধন আছে। তাহলে আমাদের সঠিক উত্তর মূলধন ধারা। তার মানে এই ধারাগুলো কি সিরিয়াল অনুযায়ী কিন্তু মনে রাখা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি। দেখেন যৌথ মূলধনী ব্যবসায়ের পরিমেল নিয়মাবলী নিম্নের কোন বিষয়টি উল্লেখ থাকে? ঠিক আছে, আমরা একটু আগেই পড়ে আসছি যে দৈনন্দিন যে কাজগুলো হবে সেটার সাথে পরিমেল নিয়মাবলীর কি সম্পর্ক। ঠিক আছে, তাহলে আমরা এর ভিতরে দেখি দৈনন্দিন কাজগুলো কোথায় আছে আমাদের। প্রথমে বলা আছে ব্যবসায়ের উদ্দেশ্য, এটা না। এরপরে বলা আছে দৈনন্দিন অভ্যন্তরীণ কার্যাবলী। তাহলে আমাদের পরিমেলের সাথে কিসের সম্পর্ক? দৈনন্দিন যে কার্যাবলীটা হবে এটার সম্পর্ক। তাহলে আমাদের সঠিক উত্তর কি দৈনন্দিন অভ্যন্তরীণ যে কার্যাবলী এইগুলো। এরপরে দেখি 6ষ্ঠ অধ্যায় সমবায় সমিতি।
দেখেন সমবায়ের নীতি, ঠিক আছে, সমবায়ের নীতি কোনটি এর ভিতরে দেখি। সমবায়ের প্রথমে বলা আছে কি অর্থ কর্মসংস্থান। দেখেন কর্মসংস্থান এটা সমবায়ের কখনোই নীতি না, ঠিক আছে। তাহলে সমবায়ের নীতি কি সাম্যের একটা নীতি এবং একতা একটা নীতি, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি সাম্য এবং একতা। তাহলে সঠিক উত্তর 2 এবং 3। এই নীতি দিয়ে কিন্তু আপনাদের প্রশ্ন হবে, গ এবং ঘ দাগে হবে এবং এমসিকিউ তো পাবেন, ঠিক আছে। সমবায় বলা আছে কি সমবায় সমিতির মুনাফার কত অংশ বাধ্যতামূলক সংরক্ষিত তহবিলে জমা রাখতে হয়। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, ঠিক আছে। এটা একটু ভালোভাবে বোঝেন, ঠিক আছে। প্রথমে বলা আছে কি সমবায় সমিতির মুনাফার কত অংশ সংরক্ষিত তহবিল, সংরক্ষিত তহবিলে একবার একটা সমবায় সমিতির মুনাফার কত অংশ রাখতে হয় 15% অথবা 15% আমাদের জমা রাখা লাগে। এটা হচ্ছে কিসে জমা রাখা লাগে সংরক্ষিত তহবিলে। আর যদি এটা উন্নয়ন তহবিল হয় তাহলে কি আমাদের কত পার্সেন্ট জমা রাখা লাগবে 3%। কত পার্সেন্ট 3%। এই দুইটা কিন্তু ভুলাই যায়, ঠিক আছে। এই দুইটা একটু মনে রাখবেন, সংরক্ষিত তহবিলে 15% এবং কি উন্নয়ন তহবিলে 3%। তাহলে আমাদের প্রশ্নে চাইছে কি বাধ্যতামূলক ভাবে সংরক্ষিত তহবিলে জমা রাখতে হয়। তাহলে কি সংরক্ষিত তহবিলে কত পার্সেন্ট 15%। আচ্ছা এরপরে আসি সমবায় সংগঠনের মুনাফার কত ভাগ উন্নয়ন তহবিলে। দেখেন একটু আগে শিখলাম যে উন্নয়ন তহবিলে কত পার্সেন্ট 3%, ঠিক আছে। কত পার্সেন্ট 3% মাত্রই শিখলাম। তাহলে সঠিক উত্তর কত পার্সেন্ট 3%। এরপরে আসি সমবায়ের নীতি হলো কোনটি। দেখেন এই জায়গায় কি কি আছে সাম্যের নীতি সঠিক, একতার নীতি এটাও কি সঠিক, এরপরে গণতন্ত্রের নীতি, তিনটাই কি আমাদের সঠিক। তাহলে 1, 2 ও 3 এই নীতি দিয়ে কিন্তু একটা প্রশ্ন পাবেন, বারবার বলতেছি। সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন। এই যে আরেকটা জিনিস আছে যে সমবায় সমিতির যে সদস্য সংখ্যা, ঠিক আছে। সদস্য সংখ্যাটা একটু ভালোভাবে বোঝেন যে সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন, অথবা সমবায় সংগঠনে প্রত্যাবর্তনকালীন ব্যবস্থাপনা কমিটির সদস্য সংখ্যা কমপক্ষে কতজন হতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের কি সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন 6 জন এবং কি সর্বনিম্ন সদস্য সংখ্যা কত হবে কমিটির 6 জন এবং সর্বোচ্চ কত হবে দেখি সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন 12 জন, ঠিক আছে। তাহলে সর্বনিম্ন 6 জন এবং সর্বোচ্চ কতজন 12 জন, এটা কিন্তু আমরা একটু মাথায় রাখি, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কতজন 6 জন। সর্বনিম্ন কতজন 6 জন। আচ্ছা এরপরে আসি বাংলাদেশের সমবায় সমিতি গঠনের ক্ষেত্রে কত সালের বিধিমালা রয়েছে। কত সালের বাংলাদেশের, এটা আগে মাথায় রাখতে হবে। কোন দেশের বলা আছে বাংলাদেশের সমবায় সমিতি, তাহলে এটা কত সাল হবে 2004 সাল। এরপরে দেখি আরো একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, ঠিক আছে। এইখান দিয়েই কিন্তু আপনাদের এমসিকিউ গুলো আসবে, একটু ভালোভাবে দেখেন। কি বলা আছে কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতি, কি বলা আছে কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতি গঠনের ন্যূনতম কতজন সদস্য প্রয়োজন হয়। এ জায়গায় দেখেন ভালোভাবে দেখেন কেন্দ্রীয় এবং জাতীয় সমবায় সমিতি, ঠিক আছে। আমাদের সমবায় সমিতিটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি 3 ভাগে। দেখেন প্রথমটা কি আমাদের প্রাথমিক সমবায় সমিতি, আরেকটা কি কেন্দ্রীয় জাতীয় সমবায় সমিতি, আরো একটা সমবায় সমিতি আছে সেটা কি মিশ্র সমবায় সমিতি, এটা এই জায়গায় দেওয়া নেই। আচ্ছা দেখেন যখনই প্রাথমিক সমবায় সমিতি হবে, প্রাথমিক সমবায় সমিতিটা মানে কি যে সমবায় সমিতির নিম্ন শ্রেণীর লোকজন নিয়ে যে সমবায় সমিতিটা গড়ে ওঠে তাকে বলা হয় প্রাথমিক সমবায় সমিতি। আর বলা আছে কি জাতীয় সমবায় সমিতি প্রথমে, তারপরে বলা আছে কেন্দ্রীয় সমবায় সমিতি। এই যে 10টা প্রাথমিক সমবায় সমিতি মিলে তৈরি হয় কি একটি কেন্দ্রীয় সমবায় সমিতি।
আর 10টা কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে কি তৈরি হয়, একটি জাতীয় সমবায় সমিতি। ঠিক আছে, তাইলে কি আমরা ভালোভাবে দেখি যে প্রাথমিক সমবায় সমিতি কি নিম্ন শ্রেণীর যে লোকজন আছে তারা এই সমবায় সমিতিটা কি এই সমবায় সমিতিটা করে থাকে। আর এই প্রাথমিক সমবায় সমিতি 10টা মিলে হয় একটি কেন্দ্রীয়, 10টা মিলে কি হয় একটি কেন্দ্রীয় সমবায় সমিতি। আর 10টা কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে কি হবে, একটা জাতীয় সমবায় সমিতি। আর দেখেন মিশ্র সমবায় সমিতিটা কি, যে সমবায় সমিতি থেকে আপনার প্রাথমিক সমবায় সমিতি থেকে যদি 12 জন এই সমবায় সমিতির সাথে যুক্ত হয় তখন তাকে কি মিশ্র সমবায় সমিতি হবে। তার মানে একটার সাথে আরেকটা মিশ্রণ হবে, সেটা হচ্ছে কি আমাদের মিশ্র সমবায় সমিতি। এই যে সমবায় সমিতি টোটাল এইটা দিয়ে কিন্তু একটা পড়েছে, একটা আপনারা এমসিকিউ পাবেন। ঠিক আছে, দেখেন তাহলে আমাদের প্রশ্নে কি বলা আছে যে কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতি গঠনে ন্যূনতম কতজন সদস্যের প্রয়োজন। জাতীয় ও আছে কেন্দ্রীয়, তাহলে কতজন, ন্যূনতম 10 জন। আচ্ছা, এরপরে দেখি নিচের কোনটিকে সমবায় সমিতির গঠনতন্ত্র বলা হয়, অথবা সমবায় সমিতির গঠনতন্ত্র নিচের কোনটি, অথবা কি কোনটি সমবায় সমিতির গুরুত্বপূর্ণ দলিল। আচ্ছা, প্রথমে দেখি আমরা কি সমবায় সমিতি করতেছি, তাহলে এটার চুক্তিপত্র এটা কিসের, এটা তো আমরা জানিয়ে আসছি যে এটা অংশীদারি ব্যবসায়ের জন্য। এরপরে উপবিধি, এটা কি এই যে উপবিধিটা দেখেন। এরপরে পরিমেল নিয়মাবলী, যে কাজটা আমরা নিয়মিত হয় সেটা আমরা একটু আগে পড়ে আসছি যে নিয়মিত যে কাজগুলো হবে সেটা পরিমেল নিয়মাবলীর ভিতরে। আর স্মারকলিপি কি হচ্ছে আমাদের সমবায়ের সাথে সম্পর্কিত না, এটা যৌথ মূলধনী ব্যবসার সাথে সম্পর্কিত। তাহলে আমাদের সঠিক উত্তর কি উপবিধি। তাহলে আমাদের কি যে সমবায় সমিতিটা থাকবে সেটার সাথে কিসের সম্পর্ক, উপবিধির সম্পর্ক। আচ্ছা, এরপরে আসি দ্বাদশ অধ্যায়, ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। ঠিক আছে, আপনাদের সর্বশেষ অধ্যায় এবং কি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। অধ্যায় দিয়ে একটা সৃজনশীল প্রশ্ন পাবেন এবং কি 5টা এমসিকিউ অধ্যায় দিয়ে আপনারা পাবেন। তো দেখেন নিচের কোনটি ব্যবসায়ের নৈতিকতার সাথে সম্পর্কিত। ঠিক আছে, ব্যবসায়ের যে নৈতিকতা, আমরা একটা ব্যবসায় শুরু করতে গেলে আমাদের ভিতরে নৈতিকতা থাকা দরকার। ঠিক আছে, ব্যবসায়ের যে নিয়ম কানুন এগুলো আমাদের মাইনে চলা দরকার। ঠিক আছে, তার ভিতরে দেখি অপশনগুলো কি কি বলা আছে, যে সম্পদ সংরক্ষণ, এরপরে বলা আছে শ্রমিক ছাঁটাই, এরপরে বলা আছে কি বোনাস প্রদান, এবং পরিবেশ দূষণ রোধ করা। তার মানে কি আমাদের ব্যবসায়ের নৈতিকতার সাথে কোনটির সম্পর্ক, এই যে ব্যবসায় দূষণ রোধ করা। তাহলে আমাদের সঠিক উত্তর কি দূষণ রোধ করা। আচ্ছা, এরপরে আসি ব্যবসায়ের নৈতিকতার অন্তর্ভুক্ত। দেখেন নৈতিকতার ভিতরে কোনগুলো আসে। ঠিক আছে, দেখেন আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, অবশ্যই আমাদের আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা লাগবে। মুনাফা অর্জনের চেষ্টা করা, আমাদের ব্যবসায়ের প্রধান উদ্দেশ্যই কি মুনাফা অর্জন করা, তো মুনাফা অর্জনের জন্য চেষ্টা করার আলাদাভাবে কোনো দরকার নাই। ঠিক আছে, এরপরে দেখেন বাজারের কৃত্রিম সংকট সৃষ্টি না করা। তাহলে আমাদের সঠিক উত্তর কি 1 ও 3 খদাগ। আচ্ছা, এরপরে আসি মূল্যবোধ দ্বারা নিচের কোনটি প্রভাবিত হয়। দেখেন হিউজ বোর্ডে আসছে, দেখেন। ঠিক আছে, এই অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এইটা। ঠিক আছে, এই অধ্যায়ের সব থেকে কি ইম্পর্টেন্ট প্রশ্ন এইটাই, মূল্যবোধ দ্বারা মানুষের কোনটি প্রভাবিত হয়। আমরা যখনই একটা যে মূল্যবোধটা আমরা শিখবো, যে নিয়ম কানুনগুলো আমরা শিখি, এটার মাধ্যমে কি আমরা একজনের সাথে কিভাবে কথা বলবো, আচার আচরণটা আমাদের কেমন হবে, এইটা আমাদের কি এই মূল্যবোধ আমাদের শেখায়। তাহলে কি এ জায়গায় বলা আছে কি আচরণ, তাহলে মূল্যবোধ দ্বারা আমরা কি শিখি, আচরণ। এরপরে দেখেন ন্যায্য মূল্যে কি বলা আছে, ন্যায্য মূল্যে মানসম্মত পণ্য সরবরাহ কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালনকে বোঝায়। ন্যায্য মূল্যে মানসম্মত পণ্য সরবরাহ। আচ্ছা, পণ্যটা সরবরাহ করলে পণ্যটা কিনবে কারা, যারা ভোক্তা, যারা ক্রেতা, তারাই তো কি পণ্যটা কিনবে। তাহলে কি আমাদের যে ভোক্তা এবং ক্রেতা আছে এরাই হচ্ছে ন্যায্য মূল্যে কি পণ্যটা জন্য পায়, সেজন্য কি আমাদের এই যে ন্যায্য মূল্যে মানসম্মত পণ্য সরবরাহ করতে হবে। তাহলে কি এটার সুবিধা পাবে কি ক্রেতা এবং ভোক্তা। দেখেন পাট শিল্প রক্ষার জন্য প্রয়োজন। ঠিক আছে, যে পাট শিল্পটা এটা যদি আমরা রক্ষা করতে চাই তাহলে এটার জন্য আমাদের কি কি প্রয়োজন সেগুলো আমরা একটু দেখি। পলিথিনের ব্যবহার বন্ধ,
করা, অবশ্যই পলিথিন আমাদের পরিবেশের জন্য কি ক্ষতিকর, এজন্য কি এটা আমাদের ব্যবহার বন্ধ করা। এরপরে সরকারি আইন প্রয়োগ করা, সরকারের যে আইনটা থাকবে পাটের উপরে, পাট শিল্পের উপরে, সে আইনটা কি আমাদের মেনে চলা। এরপরে দেখেন পাট চাষিদের ঋণ প্রদান করা, ঠিক আছে। তো যারা পাট চাষি তাদের কি আমাদের যে ব্যাংক থেকে অথবা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে কি ঋণের ব্যবস্থা করে দেওয়া। তাহলে আমাদের সঠিক উত্তর কি 1, 2 ও 3। এরপরে দেখেন পরিবেশ দূষণ রোধ করার জন্য প্রয়োজন, পরিবেশ দূষণ রোধ করার জন্য কি কি প্রয়োজন, অপশনগুলো দেখি। জনসচেতনতা, অবশ্যই কি আমাদের সচেতন হওয়ার দরকার, ঠিক আছে। যে পরিবেশ দূষণটা যদি আমরা নিজেরাই সচেতন না হই তাহলে কি আমরা পরিবেশটা কিভাবে দূষণ থেকে রোধ করব। তাহলে কি আইনের যথাযথ প্রয়োগ, অবশ্যই আইন যেটা ওইটা যথাযথ প্রয়োগ করার প্রয়োজন আছে। এরপরে বর্জ্য ব্যবস্থাপনা, ঠিক আছে। যে বর্জ্যগুলো আমরা ফেলি এটাগুলো আমরা নির্দিষ্ট একটা স্থানে ফেলবো, অথবা কি এগুলো আমরা একটা নির্দিষ্ট জায়গায় রাখবো যাতে কি এটা পরিবেশকে দূষিত না করে। তাহলে আমাদের সঠিক উত্তর 1, 2 ও 3। আচ্ছা, ইটের ভাটা মূলত কোন ধরনের দূষণের জন্য দায়ী? এটা আমরা সবাই জানি যে ইটের ভাটার যে কালো ধোঁয়া বের হয়, ওই ধোঁয়া দ্বারা কি হয় আমাদের কি বায়ু দূষণ হয়, ঠিক আছে। কি হয় বায়ু দূষণ। অনেক সহজ একটা এমসিকিউ, কিন্তু এই অধ্যায় দিয়ে আপনাদের কি সহজেই এমসিকিউ আসবে। এই যে একটা অধ্যায় এবং কি আপনাদের যে এক মালিকানা ব্যবসায়ের যে অধ্যায়, এই 2 অধ্যায় দিয়ে আপনারা সহজ প্রশ্নই পাবেন, ঠিক আছে। এই দুই অধ্যায় দিয়ে আপনারা কখনো কঠিন প্রশ্ন পাবেন না। আর কঠিন আপনাদের করতে পারে কি সমবায় সমিতি এবং যে হচ্ছে আপনারা অংশীদারি ব্যবসায়, তারপরে হচ্ছে আপনাদের হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়, এই যে অধ্যায়গুলো, এই 3টা অধ্যায় এই কঠিন করার মাধ্যম এই অধ্যায় হচ্ছে 3টা। আরো একটা আছে যে ব্যবসায়িক পরিবেশ, এই ব্যবসায়িক পরিবেশ দিয়েও কিছু প্যাচ লাগানো আপনাদের এমসিকিউ দিতে পারে, ঠিক আছে, তো দিবেও। আচ্ছা, এরপরেরটা দেখি ব্যবসায়ের ভূষণ। আচ্ছা, ভূষণ বলতে আমরা কি বুঝি, আগে এটা দেখি। ভূষণ বলতে আমরা কি বুঝি? ব্যবসায়ের ভূষণ বলতে কি ব্যবসায়ের যে নৈতিকতা, যে নিয়ম কানুন, যে আচার আচরণ, এইগুলোই হচ্ছে কি ব্যবসায়ের ভূষণ বলা হয়, ঠিক আছে। তো এখানে বলা আছে কি ব্যবসায়ের ভূষণ নিচে কোনটি? তাহলে ব্যবসায়ের যে নৈতিকতা, এইগুলোর ভিতরে কি মূলধন আসে না, তাহলে মূলধন না। এরপরে বলা আছে সুনাম। তাহলে কি দেখেন সুনামটা কি? সুনাম কি আমাদের এক ধরনের সম্পদ, সুনাম কি আমাদের এক ধরনের সম্পদ যেটা ব্যবসায়ের জন্য আমাদের সম্পদ হিসাবে কাজে লাগে। কারণ একটা ব্যবসায় যখনই সুনাম বৃদ্ধি পাবে তখন সেই ব্যবসায়টা কি অনেক অগ্রগতির দিকে যাবে, ওই ব্যবসায়ের বিক্রি বেড়ে যাবে, ওই ব্যবসার উৎপাদন বাড়বে, সবকিছুই কি একটা উন্নত ধারায় পরিচিত হবে। এই জন্য আমাদের কি ব্যবসায়ের ভূষণ, এটা কি একটা নৈতিকতা। যখনই আপনি আপনার কাস্টমারের সাথে ভালো ব্যবহার করবেন, তার সাথে ভালো একটা কমিউনিকেট আপনার থাকবে, তখন কি আপনার সেই ব্যবসায়ের কি আপনার সুনামটা বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো আমাদের সঠিক উত্তর কি হবে? সুনাম। ব্যবসায়ের ভূষণ কোনটি? সুনাম। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে ব্যবসায়ের ভূষণ কোনটি? সুনাম। আর সুনাম এক ধরনের সম্পদ। তো আপনাদের যে এই যে এমসিকিউ গুলো আজকে আলোচনা করলাম, আশা রাখি এর ভিতর দিয়ে আপনারা কি পরীক্ষায় কমন পাবেন, ঠিক আছে। এই যে সংক্রান্ত এমসিকিউ আপনাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে। আপনারা এই এমসিকিউ গুলো একটু বারবার প্র্যাকটিস করবেন এবং কি আপনাদের বোর্ডের যে এমসিকিউ গুলো আছে ওইগুলো একটু কি বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তাইলে দেখবেন কি আপনারা এই এমসিকিউতে একটা ভালো একটা মার্কস ক্যারি করতে পারতেছেন। যখনই আপনার এমসিকিউতে একটা ভালো মার্কস ক্যারি করতে পারবেন তখন কি আপনার এই সাবজেক্টের প্রতি প্লাস পাওয়ার প্রবণতা বেড়ে যাবে, ঠিক আছে। তো আপনারা সবসময় আপনাদের টার্গেট থাকবে কি আমরা 25 প্লাস এমসিকিউ হচ্ছে ক্যারি করব, নাম্বার ক্যারি করব। এই ব্যবস্থাপনা কিন্তু অনেক সহজ একটা আপনাদের সাবজেক্ট, ঠিক আছে। এটাই কিন্তু প্লাস পাওয়া অত্যন্ত সহজ, ঠিক আছে। তো আপনারা এই ক্লাসটা একটু ভালোভাবে করবেন এবং বন্ধুদের একটু শেয়ার করে দিন, ঠিক আছে। একটু মানবতার ফেরিওয়ালাও আপনারা হন। আচ্ছা, তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ।